চন্দ্রগুপ্ত চন্দ্রগুপ্ত ধননন্দের বিরুদ্ধে নিজের প্রথম যুদ্ধে পরাজয়ের পর চাণক্য ভেতরে ভেতরে ভেঙে যান। ঔষধেরও নিজের একটা সীমা আছে। মানুষ শুশ্রূষায় তখনই সুস্থ হয় যখন সে মন থেকে সেটা চায়, কিন্তু যদি মনের মধ্যে নিরাশা বাসা বাঁধে আর বাঁচার ইচ্ছাই চলে যায়, তখন এই রকম রোগীকে শুধুমাত্র ঔষধে তারা কেমন করে ঠিক করা যায়? চাণক্যকে সঙ্গে নিয়ে চন্দ্রগুপ্ত নিজেদের অভিযানের অসফলতার পর কয়েকদিন অসফলতার পেছনে কারণগুলোকে খুঁজতে এই আশা নিয়েই চলছিল যে কে বলতে পারে এখান থেকেই হয়তো নতুন করে অভিযানের কোনো পথ বেরিয়ে যায়। কিন্তু চাণক্য জড়বস্তুতে পরিণত হয়েছিলেন। না কোনো শব্দ করতেন, না কিছু বলতেন, কেবল চুপ আর এমনই নীরব যেন নিজের জীবন থেকে সম্পূর্ণ নির্লিপ্ত। চন্দ্রগুপ্তের কাছে তার মুখ থেকে একটা শব্দ শোনাও স্বপ্নের মতো হয়ে উঠেছিল। মা, এরকম একটা পরিস্থিতিতেও আপনি আমাদেরকে থাকার মতো স্থান আর ভোজন দিলেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি তো ধননন্দের বিরুদ্ধে ক্রান্তি সাহস দেখিয়েছেন আচার্য চাণক্য, আর চন্দ্রগুপ্তের আতিথ্য সৎকার করার সুযোগ পেয়েছি। আমি তো নিজেকে সৌভাগ্যবতী মনে করছি। আর আমি শুধু কেন, যারা যারা ধননন্দের অত্যাচার সহ্য করেছে তারাও যদি কোনোভাবে সুযোগ পেত, ওরাও নিজেদেরকে এমনটাই মনে করত। চন্দ্রগুপ্ত, এই বালকের পিতাকে ধননন্দের সৈনিকেরাই মেরেছে। গ্রামের প্রতিটি গরিব মানুষ প্রত্যেক পিঁড়ি, তা সে নগরের গরিব মানুষই হোক বা গ্রামের গরিব কৃষক, মনে মনে সবাই তোমাকে সাহায্য করতে চায়। হ্যাঁ চন্দ্রগুপ্ত, খাও চন্দ্রগুপ্ত। ভদ্রপট, আমরা পরাজিত হয়েছি কতদিন হলো, কিন্তু আচার্য এখনো ওইভাবেই রয়েছেন। এমন মনে হচ্ছে যেন ওনার শরীরের সাথে সাথে ওনার আত্মাও ক্ষতবিক্ষত হয়ে গেছে।
জ্বর কমার তো নামই নিচ্ছে না, বরং বেড়েই চলেছে। এই জ্বর কবে আর কিভাবে সারবে চন্দ্রগুপ্ত, সেটা বলা খুবই মুশকিল। কিন্তু এখন এই পরিস্থিতিকে বদলাতে হবে। সম্ভবত কবিরাজের কথাই দেখছি এখন ঠিক প্রমাণ হচ্ছে। আচার্যর মন আর বুদ্ধি দুটো থেকেই সুস্থ হবার প্রয়াস ছেড়ে দিয়েছেন এবং এর প্রভাব ওনার শরীরের ওপরেও পড়তে শুরু করেছে। কবিরাজ মশাইয়ের বক্তব্য যে যতক্ষণ না আচার্য নিজে থেকে সুস্থ হতে চাইছেন, কোনো উপচার বা কোনো ঔষধই কোনো রকম কাজ করবে না। কিন্তু এখন আচার্যর মনে কি করে শক্তি যোগাবো আর কি করে সুস্থ করে তুলবো ওনাকে? পিতাশ্রী, আচার্য! আচার্য, আচার্য! আচার্য, আচার্য! তুই শুনলি কিছু? হ্যাঁ চন্দু, বলুন আচার্য! 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 স্মৃতির দৃষ্টি ভদ্রভট্ট খুব ধোঁয়াটে দেখাচ্ছে। অনেক চেষ্টা করছি আমি, তবু কিছুই স্পষ্ট দেখতে পাচ্ছি না। আপনি এইটা করতে পারেন না আচার্য, আপনি এইভাবে আশা ছাড়তে পারেন না। আপনি আমাদের প্রত্যেকের আশা, আমাদের সাহসের সম্বল আপনি। আর আপনি আপনি এরকম এরকম কি করে আচার্য? আচার্য, আচার্য, অখণ্ড ভারত, অখণ্ড ভারত, এইটা তো আপনার সব থেকে বড় স্বপ্ন। আমাদের জন্য না, আমাদের জন্য করতে হবে না, নিজের অখণ্ড ভারতের স্বপ্নের জন্য সংঘর্ষ করুন আচার্য। আচার্য, 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 সংঘর্ষ করুন না আচার্য। আমি কিচ্ছু জানি না আচার্য, আপনাকে ছাড়া আমি কি করব? আমার জন্য তো আপনি সবকিছু, আর আপনি পথ প্রদর্শক, আপনি প্রকাশ আর আপনিই জ্ঞান। আপনাকে ছাড়া আমি কিচ্ছু না আচার্য। আচার্য, পিতা! পিতাশ্রী, এই সব কিছু আমি জানি। আচার্য কি বিষয় নিয়ে কথা বলছেন? বাবা, সেই সময়ের পাটলিপুত্রর মহান আচার্য, আচার্য চাণক্য, আমাদের আচার্যর বাবা। আচার্য নিজের বাবাকে স্মরণ করছেন। কিন্তু কিন্তু কেন? ভদ্রশাল, তুমি কোনোদিনই আমায় বুঝতে পারোনি, না আগে না এখন। আমি তো শুধু মগধের সত্যিকারের সেবক, ব্যাস, যে চিরকালই মগধের কল্যাণ চিন্তা করেছে। এই যুদ্ধ জয় করতে গিয়ে তুমি যে বীরত্ব আর বুদ্ধিমত্তা দেখিয়েছ, তার প্রশংসা না করে আমি যাই কোথায়? তোমার মুখ থেকে নিজের প্রশংসা শুনে ভালো লাগলো আমার তো প্রমুখ, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে তোমার কথাতে বিশ্বাসটা কিভাবে করা যায়।
এর আগেও একবার তোমার কথাতে বিশ্বাস করে আমি নিজের জীবন হারানোর পরিস্থিতির সম্মুখীন হয়েছিলাম। ওই সময় আমি তোমার বিরুদ্ধে গেছিলাম, তার কারণ আমি খবর পেয়ে গিয়েছিলাম যে তুমি মগধের সোনা হারিয়ে ফেলেছ। কিন্তু এখন তুমি প্রমাণ করে দিয়েছ যে তুমি মগধের সত্যিকারের সৈনিক, যে কিনা বিপরীত পরিস্থিতিতেও নিজের সাহস আর বুদ্ধিমত্তার দ্বারা পাশা উল্টে দিতে পারে। এই জন্য আমি তোমার কাছে একটা প্রস্তাব নিয়ে এসেছি। কি ধরনের প্রস্তাব অমাত্য? আমি চাইছি যে মহারাজ ধননন্দের কাছে বিবাহের জন্য তুমি দুর্ধরাকে প্রার্থনা করো। আমি চাইছি যে মগধের পরবর্তী সম্রাট তুমি হও। দেখো অমাত্য, তুমি যা বলছো সেটা শুনে খুবই ভালো লাগছে, কিন্তু যদি তোমার কথার পিছনে কোনো রকমের ষড়যন্ত্র থেকে থাকে তাহলে তোমার সর্বনাশ না করা পর্যন্ত আমি চুপ করে থাকবো না। তোমার আমাকে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই ভদ্রশাল, কারণ আমাদের দুজনের লক্ষ্যই এক হয়ে গিয়েছে। সমস্যা তো রয়েছে অন্য জায়গায়। মানে? এসো। ওই দেখো, এটাই হলো নতুন সংকট। তুমি আমার প্রাণ বাঁচিয়েছো। বাহ বাহ দিগ্বিজয়, এবার দেখবে কিভাবে আমি তোমার ভাগ্যটাকেই বদলে দেব। আমি তোমার ভাগ্যকে ধিনাক ধিনাক ধিন ধা করে দেব। কি করে দেব? ধিনাক ধিনাক ধিন ধা। চন্দ্রগুপ্ত, আচার্য, কখন থেকে বসে আছো এখানে? আমি তো কাল ভোর থেকে এখানে রয়েছি আচার্য। আর আমরা সবাই অনেক দিন ধরে এখানে রয়েছি, যবে থেকে আপনি অসুস্থ। আচার্য, যা কিছুই হয়েছে তাতে আপনার কোনো ত্রুটি ছিল না। আমরা তো ওই দিগ্বিজয়ের বিশ্বাসঘাতকতার জন্য হেরেছি। আপনার পরিকল্পনায় কোনো ভুল ত্রুটি হয়নি। তো আপনি এইভাবে নিজেকে দোষ দেবেন না। অভিযানের নায়ক নিজের দায়িত্ব থেকে কখনোই মুখ ফেরায় না। যেমন সফলতার সমস্ত কৃতিত্ব অভিযানের নায়কই পায়, সেরকমই একজন প্রকৃত নায়ককে অসফলতার সমস্ত দায়িত্ব নিজের মাথায় নিয়ে তাকে এটা মেনে নিতে হবে যে তার ভুল হয়েছে, ত্রুটি হয়েছে। যে নায়কের মধ্যে নিজের পরাজয় স্বীকার করে নেওয়ার সাহস নেই, তার নিজেকে নায়ক ভাবার কোনো অধিকার নেই। কিন্তু আচার্য, আপনি অখণ্ড ভারতের জন্য কি না কি করেছেন। নিজের পুরো জীবন আপনি এই লক্ষ্য পূরণের জন্য উৎসর্গ করেছেন। এত ত্যাগ, এত কষ্ট সহ্য করেছেন আপনি। তাহলে কি একটা মাত্র পরাজয় আপনার সমস্ত ইতিহাস আর সমস্ত উপলব্ধিকে ব্যর্থ করে দেবে? কিসের ইতিহাস? কিরকম উপলব্ধি? সহস্র সৈনিকেরা
আমাকে বিশ্বাস করেছিল, আর বীরত্বের সঙ্গে ধননন্দের সঙ্গে লড়েছে, মরেছে, কাটা পড়েছে। তাদের বলিদান চন্দ্রগুপ্ত, তাদের সবার দায়িত্ব আমারই। এই একটা অসফলতা আর অখণ্ড ভারতের লক্ষ্য কত দূরে সরে গেল আমাদের থেকে। এত পরিশ্রমে তৈরি করা আমাদের সেনা পরাস্ত হলো। এত দিন ধরে নিরলস কঠিন পরিশ্রমের দ্বারা গড়ে তোলা আমাদের সব পরিকল্পনা ব্যর্থ হলো। আমার এই দুহাতে সেই সব বীরেদের রক্ত লেগে রয়েছে। আমার অখণ্ড ভারতের স্বপ্নের ধ্বংসস্তূপের ধুলো লেগে রয়েছে। আমি এই সত্যকে আর উপেক্ষা করতে পারছি না। এটাই সত্য, এটাই সত্য চন্দ্রগুপ্ত। না আচার্য, অখণ্ড ভারতের স্বপ্ন কখনো ভাঙতেই পারে না। এরকম হতেই পারে না আচার্য। আমি সত্যিই পরাজিত। শুধু তোমার জন্য নয়, আর একজনের জন্যেও। এখন যাও, কিছুক্ষণ আমি একা থাকতে চাই। অন্য কারোর জন্য? কার জন্য আচার্য? বিনতি করছি আমি তোমার কাছে, আমাকে একা ছেড়ে দাও। আচার্য মশাই কেমন আছেন? ঠিক নেই রে, আচার্যর মনের অবস্থা একদম ঠিক নেই। অদ্ভুত কথাবার্তা বলছেন উনি। কথায় কথায় উনি আমাকে বললেন যে তোমার সাথে সাথে উনি অন্য কাউকেও নিরাশ করেছেন। এখন এই আরেকজনটা আবার কে বুঝতে পারছি না। বাবা, সম্ভবত আচার্য নিজের বাবার কথাই বলছেন। ওনার কথার অর্থ হলো এই যে উনি শুধুমাত্র তোমাকেই নয় চন্দ্রগুপ্ত, বরং নিজের বাবাকেও নিরাশ করেছেন। এটাই হয়তো বলার চেষ্টা করছেন। আচার্যর বাবা? কিন্তু কিন্তু আচার্য ওনাকে কি করে নিরাশ করলেন? তোমার কাছে স্পষ্ট কারণ আছে চন্দ্রগুপ্ত, ধননন্দের বিরুদ্ধে লড়াই করবার, তাই তো? কিন্তু কেউ জানে না যে আমাদের আচার্য চাণক্য ধননন্দের বিরুদ্ধে কেন।
এটা বহু বছর আগের কথা। আমাদের আচার্য চাণক্যের বাবা আচার্য চাণক্য, যাকে পাটলিপুত্রের সব থেকে বিদ্বান ব্যক্তি বলে মানা হতো। আপনারা কৃষক, তাই আপনাদের নিজেদের ক্ষেতে চাষ করবার অধিকার আছে। আপনারা নিজেদের ক্ষেতে চাষ করবেন। তার জন্য কোন রাজ্যকে কর দেওয়ার আগে আপনাদের নিজেদের পরিবারের ভরণ পোষণের কথা ভাবা উচিত। তারপর কোন রাজাকে কর দেওয়া উচিত। যে রাজা আপনাদের পরিবারের কথা না ভেবে তাদের অনাহারে মরতে বাধ্য করে, সেই রাজার রাজত্ব করার কোনো অধিকার নেই। কিন্তু আচার্য চাণক্যের বিচার মহাপদ্মানন্দ এবং রাজ্যের কর্মচারীদের একদমই পছন্দ ছিল না। এই, এখানে কি হচ্ছে? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, পালাবেন না, দেখি এরা কি করে। এই চাণক্য, আজকে আমরা এদের মহারাজা পদ্মনন্দের মনোরঞ্জন করার জন্য ধরে নিয়ে যাচ্ছি। তোমরা সবাই শুনেছো? তোমরা যতদিন এই চাণক্যের কথা শুনবে ততদিন আমরা এইসব মহিলাদের এখান থেকে ধরে ধরে নিয়ে যাব। এই, চলো চলো, শুধরে যা চাণক্য, শুধরে যা, না হলে তোকে শুধরাবার জন্য মহারাজাকে অন্য কোনো কড়া পদক্ষেপ নিতে হবে। যদি তুমি দইয়ে ভরা পাত্র পছন্দ করো, তাহলে তার মানে হবে ধন, সম্পত্তি, সমৃদ্ধি। আর যদি তুমি মধু ভরা পাত্র পছন্দ করো, তাহলে তার অর্থ হবে জ্ঞান। এই দুটোর মধ্যে তোমাকে একটা পাত্র বেছে নিতে হবে। বলো, তুমি কোন পাত্রটা বেছে নেবে? কি কাকা, কেমন লাগলো? বিষ্ণু, পিতা, 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 দেখো আচার্য সতার এসেছেন। এসে গেছে চাণক্য? হ্যাঁ এসে গেছি, কিন্তু তুমি যাও। আমি মহাপদ্মনন্দের সঙ্গে সম্পর্কিত কোনো রাজ আধিকারিককে আমার বাড়িতে দেখতে চাই না। যাও। আরে আরে, এসব তুমি কি বলছো? আরে উনি তো তোমার বন্ধু হন নাকি? আর নিজের বন্ধুর সাথে কি কেউ এমন আচরণ করে? আর তাছাড়া তুমি তো জানোই যে উনি পদ্মানন্দর মতো ভ্রষ্ট নন। আসুন আমার তো, বসো বাবা। শান্ত হয়ে যাও, শান্ত হয়ে যাও চাণক্য। আর এটা কি? তোমার হাতে আর একটা নতুন আঘাত? মহাপদ্মনন্দের সৈনিকদের সঙ্গে ঝগড়া হলো নাকি? হ্যাঁ, বিবাদ হয়েছে, কিন্তু তোমার সৈনিকদের সঙ্গে অমাত্য শকটার। আমি তোমাকে কতবার বুঝিয়েছি যে মহাপদ্মনন্দের ভুল প্রমাণ করার চেষ্টা করো না। আমি জানিও কি অন্যায় করে চলেছে, কিন্তু আমাদের এই কথাটা বুঝতে হবে যে আমরা সবাই কোনো সাধারণ ব্যক্তির নয়, একজন রাজার ভুলের কথা বলছি। দুটোর মধ্যে অনেক পার্থক্য। এখন যদি তুমি কোনো রাজাকে তার রাজ্যের মধ্যে থেকেই তার ভুল ধরো, তাহলে কি হবে? আমি রাজার এই অত্যাচারগুলো চুপচাপ সহ্য করতে পারবো না। রাজা নিজের প্রজাদের সঙ্গে এরকম কি করে করতে পারে? জানো তো তুমি, সে কাঠের ওপর কর বসিয়েছে, প্রতিদিন মানুষ মরছে,
তাদের পোড়ানোর জন্য কাঠের প্রয়োজন পড়ে, সে জানে সেটা। শেষকৃত্য আর সদ্গতির ভয়ে কাঠের ওপর যতই কর বসাও না কেন মানুষ মেনে নেবে। শান্ত হও চাণক্য, তুমি আহারে বসেছ। আমি জানি তুমি যা বলছো সবই ঠিক কথা, কিন্তু আমাদের এই সমস্যাটাকে অনেক ভেবেচিন্তে সঠিক সময় দেখে সমাধান করতে হবে। তুমি জানো চাণক্য, আজ সকালে আমার দৃষ্টি তোমার পুত্র বিষ্ণুর দাঁতের দিকে পড়েছিল। দেখে মনে হচ্ছিল ও যেন কোনো রাজার জন্য উপযুক্ত। একদম রাজাদের মতো দাঁতের গঠন ওর। সত্যি। তাহলে ভেঙে দাও সেটা এই মুহূর্তে। আমি চাই না যে আমার বিষ্ণু মহাপদ্মনন্দের মতো হোক। সব রাজাই দুষ্ট আর অত্যাচারী হয়। এসব কি বলছো তুমি? অতটুকু একটা বালকের দাঁত ভেঙে দেবে? একটু ভেবে দেখো কত কষ্ট পাবে ও। পেতে দাও কষ্ট। ওকে মগধের সব সাধারণ নাগরিকের কষ্ট বুঝতে হবে, আর তার জন্য আগে ওকে নিজেকে সেই কষ্ট সহ্য করতে হবে। নয়তো ও বুঝতে পারবে কি করে যে মহাপদ্মনন্দের অত্যাচার কি আর কেমন জীবন কাটাচ্ছে দরিদ্র মগধবাসী। মা, যদি পিতা এটাই চান তাহলে আমি কষ্ট সহ্য করব। আমার কাছে সেটাই সত্য যেটা আমার পিতা বলেন। শক্টার, ভেঙে ফেলো ওর দাঁত। কাকা, আমিও আমার পিতার মতো আমার দেশবাসীর সমস্ত কষ্ট বুঝতে চাই। সাধু বিষ্ণু, সাধু। ও পিতা, কষ্ট হচ্ছে বিষ্ণু? আমাদের এটা বলতে লজ্জা পাওয়া উচিত নয় যে কষ্ট হচ্ছে। আর এটা বললে তুমি ছোট প্রমাণ হবে না। আর প্রধান কথা হলো এই যে যখন তুমি নিজের কষ্ট সহ্য করো তখন তোমার শক্তি বাড়ে, আর যখন তুমি অন্যের কষ্ট সহ্য করো তখন তোমার আত্মবল বাড়ে। আর তুমি এটা করতে পেরেছো, আমি তোমার জন্য গর্বিত। পিতা, সত্যি বলবো পিতা, খুব কষ্ট হচ্ছে। কঠিন সময়ে আমাদের কোন কথা মনে রাখা উচিত? চারিদিকে প্রতিকূলতা, পথ অবরুদ্ধ, সর্বশান্ত তুমি, আর কাজ বাকি আছে অনেক। তখন পালিও না, চেষ্টা করো, চেষ্টা করো, হাল ছেড়ো না। যখন হার নিশ্চিত, পরাজয় নিশ্চিত, চেষ্টা করো। জয়ের মধ্যেই হার আছে, রাতের পরেই দিন, আবার সূর্য উঠবে ওই দূর দিগন্তে। পালিয়ে যেও না, চেষ্টা করো। কষ্টই সুখ। বিষ্ণু, বিষ্ণুগুপ্ত, কষ্টই সুখ, কষ্টই সুখ। সুখই কষ্ট। হারই জয়, জয় হার। পালিও না, চেষ্টা করো, চেষ্টা করো, পালিও না, পালিও না, পালিও না, চেষ্টা করো, চেষ্টা চেষ্টা করো, করো, পালিও না, চেষ্টা করো, চেষ্টা করো, পালিও না, চেষ্টা করো, চেষ্টা করো, পালিও না, চেষ্টা করো, চেষ্টা করো। আচার্য চাণক্যের মিত্র অমাত্য শক্টার স্ত্রীদের অপহরণের কথা মহাপদ্মানন্দের কাছে বলেছিলেন। কি ভাবে নিজেকে যে যাকে খুশি যা খুশি বলে দেবে? হ্যাঁ, রাজকুমার ধননন্দ, এবার তুমি বলো এর সাথে কি ব্যবহার করা উচিত? সৈন্যরা, ধরো ওকে।
এই শাটারকে লোহার শেকলে ভালো করে বেঁধে রাজপথে আর পাটলিপুত্রর রাস্তায় ঘোরাও। দেখুক সমস্ত পাটলিপুত্রবাসীরা এর দুর্দশা। ধৃত্যকট্ট দিন যাও 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 তাড়াতাড়ি যাও। তুই যেরকম প্রজাদের ওপর অত্যাচার করছিস সেটা অন্যায়। এটাই তোর সর্বনাশ করবে। সর্বনাশ হবে তোর। যখনই আচার্য চাণক্য অমাত্য সক্টারের বন্দী হওয়ার কথা শোনেন, উনি রেগে যান। পিতা 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 তুমি পিতা পিতা তুমি পিতা তুমি পিতা তুমি কোথায় যাচ্ছ? পিতা তুমি পিতা মহারাজ, মহারাজ মহাপদ্মনন্দ, মহাপদ্মনন্দ। মহাপদ্মনন্দ, আজ তুমি মর্যাদার সব সীমা লঙ্ঘন করেছো। যে রাজকোষের সুরক্ষার দায়িত্ব তোমার, তুমি নিজেই লুট করেছো। নিজের কুৎসিত মনোরঞ্জনের জন্য তুমি নারীদের অপহরণ করিয়েছো। তুমি তোমার প্রজাদের মাথায় করের বোঝা চাপিয়ে দিয়েছো। কৃষকদের জমির অধিকার তুমি কেড়ে নিয়েছো। যে কাঠ দিয়ে মৃত্যুর পরে মানুষের শেষ কৃত্য হয়, সেই কাঠের ওপরও তুমি কর বসিয়ে দিয়েছো। আর আজ একজন ব্রাহ্মণ তোমাকে তোমার কর্তব্যের কথা মনে করিয়েছিল, তাই তুমি তাকে বন্দী করে রেখেছো। মহাপদ্মনন্দ, তোমার মস্তিষ্কের ভারসাম্য নষ্ট হয়েছে। পাগল হয়ে গেছো তুমি। চিৎকার কর। যত প্রাণ চাই চিৎকার করে নে জনক। আরে দেখ, পিছনে তাকিয়ে দেখ তোর বন্ধুকে, আর কিছু শেখ ওর থেকে। নইলে তোর সঙ্গেও কিন্তু সেটাই হবে যেটা তোর পরম বন্ধুর সঙ্গে হচ্ছে। তুমি ব্রাহ্মণের শব্দের শক্তি বুঝতে পারোনি। আমাদের বাণী ধর্মের বাণী।
আমাদের শব্দ অত্যাচারিত নিপীড়িত সাধারণ মানুষকে জ্ঞান দান করে, প্রেরণা দেয়, তাদের মধ্যে সেই শক্তি সঞ্চার করে যা দিয়ে তারা যে কোনো রাক্ষসকে ধ্বংস করে দিতে পারে। যেদিন প্রজারা জানতে পারে যে তারা একা নয়, তাদের সুখ দুঃখ আর কষ্টকে কেউ ভাগ করে নিতে পারে, যখন তারা জানতে পারে যে তাদের ঠকানো হচ্ছে, তাদের ওপর প্রবল অত্যাচার করা হচ্ছে, তখন তারা একজোট হয় আর বিস্ফোরণ ঘটায়। আর তখন সমাজে বিপ্লব আসে। বিপ্লব! সৈনিকেরা বন্দি করো একে। বিষ্ণু! 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 বিষ্ণু, তোর বাবা কি ওখানে? রাজার সৈনিকেরা ওই কি বলছিস তুই? হ্যাঁ, আমি সত্যি কথা বলছি। পিতা! বিষ্ণু দাঁড়াও। এবার মন দিয়ে শোনো। যখনই কেউ আমার সামনে এভাবে গলা তুলে কথা বলে, আমাকে অধিকারের সীমা বোঝানোর দুঃসাহস দেখায়, তাহলে জানো আমি তাকে ফলস্বরূপ কি দিই? মৃত্যুদণ্ড! মৃত্যুদণ্ড! পিতা! বিষ্ণু! বিষ্ণু দাঁড়াও বাবা। পিতা! পিতা! দাঁড়াও। জনককে এই মুহূর্তে এই স্থানে মৃত্যুদণ্ড দেওয়া হলো। পিতা! দাঁড়াও। পিতা! পিতা! বিষ্ণু! বিষ্ণু! পিতা! 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 আর হ্যাঁ, এই জনকের অন্তিম সংস্কারের জন্য কেউ কোনো কাঠও দেবে না, কেউ আগুনও না। পচতে দাও ওর সবকে এভাবেই। ওর সবের পচা গন্ধ সমস্ত পাটলিপুত্রকে এটা মনে করিয়ে দেবে যে মহারাজ মহাপদ্মনন্দের বিরুদ্ধে যে কথা বলে তার কি পরিণতি হয়। তাহলে বলো, মহারাজ মহাপদ্মনন্দের জয়। কেড়ধাম! পিতা! পিতা! বিষ্ণু! পিতা! পালিও না,
চেষ্টা করো, চেষ্টা করো পালি। ও পিতা, 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 বাঁচাও আমার পিতাকে, কেউ সাহায্য করো, কেউ বাঁচাও, বাঁচালেকে, বাঁচাও, সাহায্য করো, বাঁচাও, বাঁচাও আমার পিতাকে, সাহায্য করুন আমাদের, কেউ বাঁচান, বাঁচান আমার পিতাকে, কেউ বাঁচান, কাকা বাঁচান না আমার পিতাকে, বাঁচান, আমার পিতাকে বাঁচান, সাহায্য করুন আমাদের, বাঁচান না আমার পিতাকে, বাঁচান, বাঁচান না আমার পিতাকে, একটু সাহায্য করুন, বাঁচাও, একটু সাহায্য করুন, বাঁচান না আমার পিতাকে, বাঁচান না, দয়া করে বাঁচান না আমার পিতাকে, বাঁচান না কাকা, বাঁচান না আমার পিতাকে, করুন স্বামী, তুমি কেঁদো না মা, তুমি কেঁদো না, আমার পিতা মারা যাননি, উনি আমার মধ্যে বাঁচবেন। আজ থেকে মগধের লোকেদের জন্য পিতা যা করতে চাইতেন সেই সব কিছু আমি করব মা। না 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 বাবা, না, দেখ তোর বাবার সাথে কি হলো। আজ ওনার অন্তিম সংস্কারের জন্য পদ্মানন্দর ভয়, না কেউ কাঠ দিচ্ছে আর না অগ্নি। হায় রে বিধাতা, এ কেমন দুর্ভাগ্য। আমার স্বামীকে দাহ করার জন্য কাঠ পর্যন্ত নেই, আগুনও নেই। মা, পিতা অগ্নি পাবেন, আমি দেব। তারপরে কি করলো এই ছেলেটা? বলো না, ও কি নন্দবংশকে শেষ করে দিয়েছিল? করবে। ও নন্দবংশকে ধ্বংস অবশ্যই করবে। চন্দ্রগুপ্ত, আচার্য ওনার কক্ষে নেই। আচার্য, আমি জানি আচার্য কোথায় এখন। এবার সূর্যোদয় হওয়ার আগেই ঘুমোতে হবে। যদি সূর্যোদয় হয়ে যায় তো আবার মদিরা পান করতে হবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমাদের বীরেরা
আমার ঘুম থেকে ওঠার পরেই আবার উৎসবের আনন্দ আরম্ভ করব। কিন্তু ক্ষমা করবেন মহারাজ, আমার তো এখন ঘুমিয়ে আসতে চাইছে না। আমার তো এই বিজয়ের আনন্দেই ভেসে যেতে ইচ্ছে করছে। যদি একবার ন্যায় হয়ে যেত। চন্দ্রগুপ্তের আক্রমণের সঠিক বিচার কোথায় হয়েছে এখনো? ভদ্রশাল, আমি আগে অনেকটা মদিরা পান করেছি। যা বলার স্পষ্ট করে বলো। মহারাজ, যে মগধের বিরুদ্ধে এত বড় ষড়যন্ত্র তৈরি করেছে, যার সাহায্যে চন্দ্রগুপ্ত আমাদের সুরক্ষা ব্যবস্থা ভেদ করে আপনাকে আক্রমণ করেছে, সে এখনো আপনার এতটাই স্নেহের পাত্র হয়ে আছে যে একে নিয়েই আশঙ্কা রয়েছে সামন্ত ভদ্রশালের মনে। কে সেই দুষ্ট? আমি এখনই তাকে মৃত্যুদণ্ড দেব। কে সে? দিগ্বিজয়। দিগ্বিজয়? আরে দিগ্বিজয়, ও তো আমার প্রাণ বাঁচিয়েছে। যদি ও সেখানে না থাকতো তাহলে আমি তো তখনই তো স্বর্গবাসী হয়ে যেতাম। কিন্তু মহারাজ, আপনার প্রাণ রক্ষার আগেও কি এমন করেছে? অমাত্যর সামনে চন্দ্রগুপ্তকে মারার মিথ্যে নাটক করেছে। নিজের সৈনিকদের নিয়ে পাটলিপুত্রকে ঘিরেছে। আর আপনার বিশ্বাসও কিন্তু ও চন্দ্রগুপ্তকে মেরেছে এই বলে জিতেছে। আর বসন্ত উৎসবে অমাত্য প্রমুখের সুরক্ষা ব্যবস্থাকে ভেদ করে চন্দ্রগুপ্তকে রথে বসিয়ে উৎসব প্রাঙ্গণ পর্যন্ত নিয়ে এসেছে। যখন আপনি ওখানে চন্দ্রগুপ্তের মারা যাওয়ার ঘোষণা ওকেই কিনা বাহবা দিয়ে করছিলেন আপনি। মহারাজ, যদি ভদ্রশাল তাকে শেষ মুহূর্তে ঘিরে না ফেলতো, তবে সে চাণক্যের ষড়যন্ত্রকে সফল বানিয়ে ফেলত। মহারাজ, যে আমার কথা শুনে নিজের ছোটবেলার বন্ধু চন্দ্রগুপ্তের সাথে বিশ্বাসঘাতকতা করলো, নিজের আচার্য চাণক্যের সাথে বিশ্বাসঘাতকতা করলো, এরকম ব্যক্তি আবার কোনো স্বার্থের লালসায় এসে আমাদের সাথেও এরকম করবে না, এটা আপনি কি করে মানবেন? মহারাজ, যে নিজের কাছেই সৎ নয়, সে আমাদের কাছে সৎ হবে কি করে? কিন্তু তোমরা দুজন কি বলছো? আরে আমি তো ওকে নন্দবংশের অভিন্ন অঙ্গ বানাতে যাচ্ছিলাম। আমার পুত্রী দুর্ধরার সঙ্গে ওর বিয়ে দিতে যাচ্ছিলাম আমি। মহারাজ, রাজকুমারী দুর্ধরার জন্য আমরা যে কোনো সময় এর থেকেও শ্রেষ্ঠ পাত্র পেয়ে যাব। যেমন কিনা এই সমস্ত ষড়যন্ত্রকে ভেস্তে দেওয়া মগধের সাহসী আর বুদ্ধিমান সামন্ত ভদ্রশাল, যাকে আপনিও বিশ্বাস করতে পারেন আর গোটা মগধও বিশ্বাস করতে পারে। কি করে জানলে তুমি আমি এখানে আছি? আপনি বলেছিলেন না আচার্য, যে যখন আত্মার সঙ্গে আত্মার তার জুড়ে যায় তখন আর কোনো দূরত্ব থাকে না। অনুভূতি নিজের থেকে ইশারা করে। আমি জেনে গেছি আচার্য, সে অন্য কেউ আর কে। আপনার মনে হয়েছে যাকে আপনি নিরাশ করেছেন আপনার বাবা। শুধুমাত্র আপনার বাবাই নয়, বরং আপনার আদর্শ, তাই না আচার্য?
আমি জানি আচার্য, আপনি নিজেকে ক্ষমা করতে পারছেন না। আপনার মনে আছে যখন আমারও একই রকম মানসিক অবস্থা ছিল, কি বলেছিলেন আপনি? আপনি বলেছিলেন ক্ষমা ব্যক্তিকে ছোট নয় বড় বানায়, ক্ষমা ব্যক্তিকে দুর্বল নয় শক্তিশালী করে তোলে। তাহলে আপনি নিজেকে ক্ষমা কেন করতে পারছেন না? আপনি কোনো সাধারণ ব্যক্তি নন। আমার আচার্য। আপনি বলেছিলেন না আচার্য যে অসফলতা জীবনের এক বড় অধ্যায়, আর যদি ব্যক্তি সজাগ থাকে তাহলে সফলতার থেকে বেশি অসফলতাই তাদের শেখায়। আর আপনিই বলেছিলেন যে প্রত্যেক রাতের পর সকাল হয়। তাহলে আপনি নিজেই এই রাতকে শেষ রাত বলে কেন মনে করছেন আচার্য? ধননন্দ আমার মাকে মেরেছে আমার চোখের সামনে, আপনার বাবার সঙ্গে যা করেছে। আচার্য, ক্রোধ মনের মধ্যেই থাকা উচিত। যদি আমরা আমাদের দুঃখ আর ক্রোধের সঙ্গে এতটাই যুক্ত থাকি তাহলে আমাদের সমস্ত পরিকল্পনা মাত্র একটা নিজি লড়াই হয়ে থেকে যাবে, যেটা নয় কিন্তু আসলে। অসংখ্য মানুষের মা মারা গেছেন, অসংখ্য মানুষের বাবাও মারা গেছেন। এই দুষ্ট তাদের অপমানজনক মৃত্যু দিয়েছে, আর তারপর প্রজাদের ব্যাপারে বিন্দুমাত্র না ভাবা, এর কুশাসন, এর অত্যাচার, এই অন্যায় শাসন ব্যবস্থা, আর তারপর সমগ্র ভারতের একাকীকরণের সঙ্গে যুক্ত প্রজাদের উন্নতি আর বিকাশ, কত কিছু বলেছেন আর শিখিয়েছেন আমাকে আচার্য। আর যদি আপনি লম্বায় ভেঙে যান তো ক্ষমা করবেন আচার্য যদি আমি কোনো ভুল করে থাকি। আমি আপনার মতো তো ভাবতেই পারি না। আমি তো নিজে প্রতি পদে পদে আপনার থেকে প্রেরণা নিই। নিজেকে ক্ষমা করে দিন আচার্য। আমরা আবার চেষ্টা করব, আমরা আবার জিতবো আচার্য। করে দিন ক্ষমা এবার নিজেকে। আমাদেরকে এত বড় স্বপ্ন দেখিয়েছেন আচার্য, আর যদি এত বড় স্বপ্ন একবারের চেষ্টাতেই সফল হয়ে যেত তাহলে সে স্বপ্নকে অপমান করা হতো। অখণ্ড ভারত সত্যি সত্যি খুব বড় একটা স্বপ্ন আচার্য। त्वमेव बन्धु च सखा त्वमेव त्वमेव विद्या द्रविणं त्वमेव त्वमेव सर्वं मम देव देव।
চারিদিকে প্রতিকূলতা, পথ অবরুদ্ধ, সর্বশান্ত তুমি, আর কাজ বাকি আছে অনেক। তখন পালিও না, চেষ্টা করো। চাইলে তুই হেসে দে, কিন্তু চোখে থাকুক জল। পালিও না, চেষ্টা কর। রাতের পরে সকাল আবার হবে, ভোরের সূর্য তেজস্বী হয়ে। পালিও না। চেষ্টা করো। কষ্টই সুখ। সুখই হলো কষ্ট, কষ্টই সুখ। সুখই হলো কষ্ট, সুখই হলো কষ্ট। হারই জয়, জয় হার। পালিও না, চেষ্টা করো। চেষ্টা করো। পালিও না, পালিও না, চেষ্টা করো, চেষ্টা করো। 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 হারই জিত, জিতই হার। পালিও না, চেষ্টা করো। চেষ্টা করো, পালিও না। পালিও না, চেষ্টা করো, চেষ্টা করো, পালিও না। আমি ভেঙে পড়িনি চন্দ্রগুপ্ত। নিজের সামর্থ্য নিয়ে আমার মনে যে অভিমান লুকিয়েছিল সেটা ভেঙেছে। আমার ভাবনার প্রাসঙ্গিকতা মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। চলো চন্দ্রগুপ্ত। আচার্য, আপনি কোথায় চলে গেছিলেন আচার্য? আপনার তো বিশ্রাম করা উচিত। বিশ্রাম তারা করতে পারে যাদের কাছে বিশ্রামের জন্য সময় আছে। আমাদের অনেক কাজ করতে হবে। ধননন্দকে শেষ করতে হবে, অখণ্ড ভারত নির্মাণ করতে হবে, অনেক পরিকল্পনা করতে হবে।
পুড়ে গেল না হাত? তুই কেমন ছেলে রে? এই সাধারণ ব্যাপারটাও বুঝিস না? তরকারির পাত্র যখন গরম তখন এক ধার দিয়ে খা, তুই মাঝখানে যদি হাত দিস তো হাত তো পুড়ে যাবেই না। সাধু, এই রকম ব্যবহারিক শিক্ষা কোনো পুস্তকে নয়, মায়ের কাছেই পাওয়া যায়। এবার আমি আমার ভুলটা বুঝেছি। সোজা পাটলিপুত্রে হাত বাড়িয়েছি, হাত তো পুড়বেই। আগে আশেপাশে পরিধি বরাবর এলাকায় হাত দেওয়া উচিত ছিল, কিন্তু আমরা আমাদের অসফলতা থেকে শিখব। প্রথমে পাটলিপুত্রের বাইরে ছোট ছোট রাজ্যগুলোকে আমাদের লক্ষ্য বানাবো, তারপর একটা চক্রব্যূহ রচনা করে ঘিরে ধরবো তাকে, আর তারপর শেষে পাটলিপুত্রের উপর আক্রমণ করব। প্রথমে পরিধি, তারপর কেন্দ্র। আর এবার আমরা আমাদের দ্বিতীয় ভুলটাও শুধরে নেব। দ্বিতীয় ভুল? দ্বিতীয় ভুল কোনটা আচার্য? আমরা একজন উচ্চাকাঙ্ক্ষী রাজাকে বিশ্বাস করার ভুল করেছি, যার সত্তার লোভ রয়েছে তাকে কখনো বিশ্বাস করো না। আমি ভুলে গেছিলাম যে ব্যক্তির সত্তার লোভ রয়েছে তাকে কখনো বিশ্বাস করা উচিত নয়, তুমি যত বছর ধরেই তাকে চেনো না কেন। কারণ প্রত্যক্ষকে প্রমাণ করার কোনো প্রয়োজন পড়ে না। আহিরিয়া একজন সাধারণ বনবাসী, সম্প্রদায়ের প্রধান, যে অনেক আগে থেকে আমাদের চিনত না। না সে বেদ পড়েছে, না উপনিষদ। আমাদের সঙ্গে মিলে আমাদের লক্ষ্যকে নিজের লক্ষ্য মনে করলো, আর হাসতে হাসতে নিজের প্রাণ বলিদান দিল। চৈতন্য একজন সাধারণ গ্রামীণ বালক, শেষ হয়ে গেল আমাদের অভিযানের জন্য। আর অপরদিকে দিগ্বিজয়, তক্ষশিলার গুরুকুলে শিক্ষিত রাজকুমার, কত বছরের সম্পর্ক, কিন্তু কি সহজেই বিক্রি হয়ে গেল। এখন আহিরিয়া, চৈতন্য আর দিগ্বিজয়ের মধ্যে মূল পার্থক্য কি? রাজরক্ত এত ভ্রষ্ট হয়ে পড়েছে যে তার মধ্যে আরো ক্ষমতা, আরো ধন, আরো বিস্তার, আরো 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 খিদে এমন ভাবে তৈরি হয়েছে যে এদের যতই বোঝাও না কেন, যখনই প্রজাদের স্বপ্ন আর ক্ষমতার মধ্যে একটাকে বেছে নিতে হবে, এরা ক্ষমতার জন্য বিক্রি হয়ে যাবে। আজ পর্যন্ত আমি দেশভক্তির নামে, প্রজাদের ভালোর জন্য, সমৃদ্ধি আর বিকাশের জন্য তাদের অনুরোধ করেছি যে এসো সবাই মিলে এক অখণ্ড ভারত নির্মাণ করি। কিন্তু এবার আমি এই রাজাদের আমার নীতি দিয়ে এমন ভাবে ঘিরে ধরব যে তারা আমাদের লক্ষ্যের জন্য নয়, বরং নিজেদের অস্তিত্বকে বাঁচানোর জন্য আমাদের অখণ্ড ভারতকে সাহায্য করবে। সদুপায় অনেক চেষ্টা করে দেখলাম, এবার কুটিলতার দ্বারা কুটিল হয়ে এই কৌটিল্য এই সব রাজাদের বাধ্য করবে আমাদের সহযোগিতা করতে। জয় ভারত মাতার জয়। জয় ভারত মাতার জয়। জয়।